প্ল্যান করে লহরীর হাত দিয়ে তটিনীকে টিসি পেপার পৌঁছে দিল কর্ণ চ্যাটার্জি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে ডক্টর নার্সকে বলতে থাকে কোনোভাবে যেন এই কেবিনে কেউ আসতে না পারে, এটা খেয়ালে রাখবে। এরপরে দেখা যাবে তখন নার্স বলে, ঠিক আছে স্যার, চিন্তা করবেন না, আমি আমি সবসময় নজরে রাখবো এই কেবিনে যেন কেউ না প্রবেশ করে। তখনই ডক্টর বলে, ঠিক আছে আমি আসছি। এই বলে ডক্টর বেরিয়ে যায়। এরপরে নার্স নার্স সবকিছু দেখে একটু একটু বাইরে যাওয়ায় তখনই পরশুরাম সেখান থেকে ভেতরে ঢোকার জন্য প্রস্তুত হয়ে যায়। এরপরে পরশুরাম বলতে থাকে, আমি এক্ষুনি ভেতরে গিয়ে সমস্ত কিছু ক্লিয়ার করে আসবো। এই বলে দেখা যাবে পরশুরাম ভেতরে ঢুকে যায়। এরপরে মহিতোষ মজুমদারের দিকে তাকিয়ে বলতে থাকে, স্যার আপনাকে তো মরতেই হবে, আপনার অ্যাপোনিয়া হয়েছে আর আপনি তো বেঁচে আছেন, আপনাকে কোনোভাবেই বাঁচিয়ে রাখা সম্ভব না। আপনাকে বাঁচিয়ে রাখলে তো আমাকে মরতে হবে, আমি তো সেটা হতে দেব না। আপনি যদি ভালো হতেন আমি আপনার জন্য জীবনও দিতে পারতাম, কিন্তু আপনি আপনি আমার সঙ্গে বেইমানি করেছেন, তাই আপনাকে তো মরতেই হবে। এ বলে রিভলভার বের করে দেখা যাবে মহিতোষ মজুমদারের দিকে তাক করলে তখনই হঠাৎ হঠাৎ নার্স ভেতরে ঢুকে। এরপরে পরশুরাম রিভলভারটা লুকিয়ে ফেলে। তখনই নার্স বলে, কি ব্যাপার, আপনাকে তো কখনো হসপিটালে দেখিনি, কে আপনি, এখানে কেন এসেছেন, আর এই কেবিনেই বা কেন ঢুকেছেন? এই কেবিনে কারোর ঢোকা নিষেধ, এটা কি জানেন না আপনি? তখনই পরশুরাম বলে, আসলে আসলে আমি এখানে কাজ করি, তাই তাই ভুল করে ঢুকে পড়েছি, আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। তখনই তখনই দেখা যাবে নার্সকে এই কথা বলে তড়িঘড়ি করে পরশুরাম বেরিয়ে যায়। নার্স অবাক হয়ে যায় আর বলতে থাকে, বুঝতে পারলাম না এই লোকটা এভাবে হন্তদন্ত করে কেন বেরিয়ে গেল, উনি কি করতে এসেছিলেন? এই বলেই সৌরভকে ফোন করে। সৌরভকে ফোন করে বলতে থাকে, এই মাত্র কেবিনে একটি লোক ঢুকেছিল, আমরা তাকে কখনো দেখিনি, আজকে এই মাত্র প্রথম দেখলাম। এ কথা শুনে সৌরভ অবাক হয়ে যায়। সৌরভ বলতে থাকে, কি বলছেন এসব? তখন এই মেয়েটি বলে, হ্যাঁ আমি একদম ঠিক বলছি, ঢুকেছিল ঢুকেছিল আমি জিজ্ঞেস করায় তড়িঘড়ি করে বেরিয়ে গেল। এরপরে সৌরভকে সমস্ত বর্ণনা দিলে সৌরভ অবাক হয়ে যায়। এদিকে দেখা যাবে নন্দিনী তটিনীকে ফোন করে আর বলতে থাকে, তটিনী আমি তোর দিদি বলছি। তখনই তটিনী বলে, হ্যাঁ বল। এরপরে নন্দিনী বলে, পরীক্ষিত পরীক্ষিত আমার সামনে বসে আছে, পরীক্ষিতের সঙ্গে তুই এসব কি করছিস? ওই ছেলেটা সোশ্যাল মিডিয়ায় কি আপলোড করেছে তুই কি একবারও দেখেছিস? সোশ্যাল মিডিয়া খুলে দেখ, তোর নামে কতটা কেচ্ছা ছড়ানো হচ্ছে, তোর নামে কতটা কেচ্ছা রটানো হচ্ছে, বুঝতে পারছিস তুই? ও ও সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে তোর সঙ্গে ভালো কিছু মুহূর্ত কাটিয়েছে, সেগুলো সেগুলো ও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে। তুই কেসটা ক্রমশ কমপ্লিকেটেড করে দিচ্ছিস, তুই বুঝতে পারছিস না যে এই কেসটার জন্য তোকে তোকে আমি কোনোভাবে বাঁচাতে পারবো না। প্রতিনিয়ত যদি এরকম করে কেসটা কমপ্লিকেটেড করে তুলিস তবে কোনোভাবেই তোকে তোকে বেল পাইয়ে দেওয়া সম্ভব হবে না, তুই কেন বুঝতে পারছিস না? তখনই দীপালি ফোন নিয়ে বলে, তুমি এসব কি করছো তটিনী? তুমি না আমাকে কথা দিয়েছিলে যে তুমি তুমি এসবের মধ্যে ঢুকবে না, তুমি এসব কিছু করোনি, তুমি তো আমাকে ছুঁয়ে বলেছিলে যে আমি আমি সত্যি বলছি। তারপরেও এসব আমি কি দেখছি, পুরো সোশ্যাল মিডিয়ায় তোমাকে নিয়ে গুঞ্জন উঠে গেছে, তুমি কি সোশ্যাল মিডিয়া খুলেছো? এরপরে দেখা যাবে লাট্টু ও পিকুকে তটিনী ডাকে আর বলতে থাকে, এ দেখো তো, এই ছেলেটা কি এসেছিল? তখনই লাট্টু পিকু বলে, হ্যাঁ মাম্মি, এই আঙ্কেলটাই এসেছিল আর আমাদের অনেক গিফট দিয়েছিল, কিন্তু বিশ্বাস করো আমরা কোনো গিফট নিইনি। তখনই তটিনী বলে, বিশ্বাস করো মা, আমি আমি কিচ্ছু জানি না, আমি ছিলাম না তখন, তুমি তো শুনতে পাচ্ছ। লাট্টু পিকু কি বলছে? তখনই দীপালি বলে, তুমি মিথ্যে বলছো তটিনী, তুমি মিথ্যে বলছো। এরপরে নন্দিনী ফোন নিয়ে বলে, তটিনী তুই বুঝতে পারছিস না, তুই আস্তে আস্তে একদম একদম চোরাবালিতে ডুবে যাচ্ছিস, এভাবে চলতে থাকলে তোর বাচ্চাটা একদম অসম্ভব হয়ে দাঁড়াবে, তোকে বুঝতে হবে যে তোর বাচ্চাদের জন্য তোকে লড়ে যেতে হবে। তারপরেও তুই কেন ক্রমশ এরকম ভুল করে বসছিস? তখনই তটিনী বলে, দিদি বিশ্বাস কর, আমি এসবের কিচ্ছু জানি না, আমার সঙ্গে ওর দেখা মাত্র হয়নি। তখনই নন্দিনী বলে, ও যে সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করেছে এগুলো দেখলে তোর মাথা ঘুরে যাবে, ওখানে ও লাট্টু পিকুর সঙ্গে ছবি আপলোড করেছে, সেগুলো বর্ণনা দিয়েছে যে ও তোর সন্তানদের দায়িত্ব নিতে চায়, তোর সন্তানদের নিয়ে তোকে নিয়ে ও সুখে সংসার করতে চায়। এগুলো এগুলো কোর্টে উঠলে তোকে কোনোভাবেই আমি জামিন করাতে পারবো না। তুই কেন বুঝতে পারছিস না তটিনী? কেন বারবার এভাবে ভুল করছিস? তোর ভুলের কারণে তোকে তোকে পস্তাতে হবে, তুই বুঝতে পারছিস না? এই ভুলগুলোর কারণেই তোকে
তোকে অনেক দূর এগিয়ে যাওয়া থেকে তোকে আটকে দেবে। তুই বুঝতে পারছিস না, তোর সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। তোকে আমি বারবার রিকোয়েস্ট করছি তটিনী, এরকম ভুল করিস না। তুই বরং পুরোহিত থেকে বৈধব্যের আড়ালে ঢেকে যা। তুই শ্রাদ্ধ সম্পূর্ণ করে বৈধব্যের আড়ালে ঢেকে যা। এ বলেই ফোনটা কেটে দেয় নন্দিনী। এরপরে দেখা যাবে পরীক্ষিত দীপালির কাছে বলতে থাকে, আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, সমস্ত সমস্ত কাজকর্ম শেষ হলে আমি তটিনীকে বিয়ে করতে চাই। এ কথা শুনে দীপালি রেগে যায় আর জোরে পরীক্ষিতকে থাপ্পড় মারে আর বলতে থাকে, তুমি আমার মেয়ের জীবনটা শেষ করে দিয়েছো, নরক করে তুলেছো, এখন তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাইছো? তোমার এত বড় সাহস কোথা থেকে হয় বলো তো? আমার মেয়ে তোমার মতো লম্পটকে কিছুতেই বিয়ে করবে না। তোমার মতো ছেলেকে আমার মেয়ে বিয়ে করতেই পারে না। এই বলেই দেখা যাবে দীপালি চলে যায়। তখনই পরীক্ষিত হাসতে থাকে। এরপরে নন্দিনী বলে, আপনি যে হাসিটা হাসছেন এই হাসিটা হয়তোবা কোর্টের মধ্যে নাও থাকতে পারে। এ কথা শুনে পরীক্ষিত বলতে থাকে, এসব কি বলছেন আপনি? আপনি তো দেখছি উল্টো সুর গাইছেন। আপনাকে তো কর্ণ চ্যাটার্জি অ্যাপয়েন্ট করেছে, তাই না? মোটা অঙ্কের টাকা দিয়েছে, আর আপনি এভাবে কথা বলছেন কেন? আপনার এরকম কথা বলার মানেটা কি? তখনই তখনই দীপালি বলে, আসলে আসলে রক্ত কথা বলে তো তাই। যদি যদি অন্যটা হয়ে যায়, কালকে কোর্টে বুঝতে পারবে কি হবে। তখনই পরীক্ষিত বলে, সত্যি আপনার কথা আমি কিছু বুঝতে পারছি না। আপনি কিন্তু আমাদের সঙ্গে বেইমানি করতে পারেন না, কিছুতেই না। কারণ কারণ আপনার বেইমানিটা আমরা মেনে নিতে পারবো না। আপনাকে আপনাকে কর্ণ চ্যাটার্জি অ্যাপয়েন্ট করেছে, তাই আপনি কর্ণ চ্যাটার্জির হয়ে কাজ করবেন। এদিকে দেখা যাবে পরশুরাম অটবয় সেজে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যায়। এরপরে পুরো এরিয়া সৌরভ পুলিশ ফোর্স দিয়ে ঘেরাও করে নেয় আর বলতে থাকে, একটা মাছিও যেন গলতে না পারে, কেউ যেন এখান থেকে বেরোতে না পারে। এদিকে দেখা যাবে পরশুরামকে সিসিটিভি ফুটেজের ক্যামেরায় ধরে ফেলে আর এদিকে সৌরভ চারপাশটা খুঁজতে থাকে। তখনই তখনই হসপিটাল কর্তৃপক্ষ এসে বলতে থাকে, স্যার, এরকম করে চলতে থাকলে আমাদের হসপিটালের নামটা খারাপ হয়ে যাবে। আপনারা কেন বুঝতে পারছেন না? এখানে সব পেশেন্ট পার্টিরা আছে। আপনারা যদি এভাবে ক্রমশ ক্রমশ এরকম করে জেরা করতে থাকেন, তবে ওরা কি করে এখানে হসপিটালের রোগীকে নিয়ে আসবে বলুন তো? তখনই সৌরভ বলেন, জাস্ট শাট আপ, আপনারা বেশি বাড়াবাড়ি করবেন না। এখানে এখানে আমরা যা করছি আমাদের করতে দিন। তখনই মায়া এসে বলে, কি হয়েছে স্যার, আপনি এতটা চিন্তিত কেন? তখনই সৌরভ বলতে থাকে, আসলে আসলে এখানে কোনো অগান্তক ঢুকে পড়েছে, যে কিনা স্যারকে মারতে চাইছে। আমাদের সেটা খুঁজে বের করতে হবে। এরপরে অতনু সিসিটিভি ফুটেজ দিয়ে এসে সৌরভের হাতে দিলে তখন সৌরভ দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে, এই লোকটা কে? হুবহু হুবহু সেই লোকটার মতো ছদ্মবেশ নিয়েছে। আমার মনে হচ্ছে এই লোকটা ছদ্মবেশ নিয়ে তারপরে এখানে এসেছে। মাথাটায় চুল নেই, কেমন অদ্ভুত দেখতে। এরপরে দেখা যাবে তখনই এ কথা বলে পুরো টিমকে বলতে থাকে, তোমরা সবাই মিলে চারপাশটা খুঁজতে থাকো। আমার বিশ্বাস ও এখনো হসপিটালের মধ্যেই আছে, এখনো এখনো বেরোতে পারেনি। এরপরে দেখা যাবে জিৎ মুখার্জি এসে বলতে থাকে, আমি বুঝতে পারছি না আপনারা কি করছেন। মহিতোষ মজুমদারের ঘরে কি করে একটি একটি অগান্তক ঢুকতে পারে, যে কিনা মহিতোষ মজুমদারকে মারতে চেয়েছিল? আপনাদের আপনাদের কি কারণে এখানে রাখা হয়েছে বলুন তো? আপনাদের তো মহিতোষ মজুমদারকে পাহারা দেওয়ার জন্য রাখা হয়েছে, তবে কেন কেন এরকম করছেন? তখনই সৌরভ আঙুল তুলে কথা বলে রেগে যায় জিৎ। জিৎ বলতে থাকে, আমাকে কেউ যদি চোখ রাঙিয়ে কথা বলে সেটা আমি মেনে নিতে পারি না। আর আঙুল তুলে কথা বলছো তুমি? তুমি আমাকে চেনো? আমি কি করতে পারি তোমার কোনো ধারণা নেই। আঙুলটা নামিয়ে কথা বলো। আমার সঙ্গে আঙুল উঁচু করে বলার কথা একবারও ভাববে না। আঙুল উঁচু করে কথা বলা আমি পছন্দ করি না। এ কথাটা যেন মাথায় থাকে। তখন এ কথা শুনে মায়া অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলতে থাকে, আমি বুঝতে পারছি না আপনি আপনি কেন ওনার কথা মতো চলছেন। উনি তো আমাদের ডিপার্টমেন্টের কেউ নন। ওনার কথা মতো চলার প্রশ্নই আসে না। এদিকে দেখা যাবে এদিকে সৌরভ চারপাশটা খুঁজতে থাকে আর লোকজনদের জিজ্ঞেস করতে থাকে আর সেই সিসিটিভি ফুটেজটা দেখাতে থাকে আর বলতে থাকে, এই লোকটাকে কি কেউ কোথাও দেখেছেন? সবাই শুধু নাই করে যায়। এরপরে দেখা যাবে সৌরভ বলতে থাকে, বুঝতে পারছি না লোকটা কি আদৌ বেরিয়ে গেল নাকি এখনো হসপিটালে আছে। আমার বিশ্বাস লোকটা এখনো এখনো হসপিটালেই আছে, বেরোনোর সময়ই পায়নি। এরপরে দেখা যাবে পরশুরাম যাচ্ছে ঠিক তখনই তখনই বলরাম ওয়েটার সেজে একটি স্ট্রেচার নিয়ে এসে পরশুরামের সামনে দাঁড়ায় আর বলতে থাকে, এই স্ট্রেচারে শুয়ে পড়। তুই বুঝতে পারছিস না চারপাশটা সৌরভ ঘিরে নিয়েছে, তোকে তোকে এখান থেকে বেরোতে দেবে না। তুই ধরা পড়ে যাবি, তাই তুই এখানে শুয়ে পড়। তখনই পরশুরাম বলে, আমার কাজটা এখনো সম্পূর্ণ হয়নি। তখনই বলরাম বলে, পরে দেখা যাবে, আগে এখন নিজেকে বাঁচা, না হলে কিন্তু ঝামেলায় পড়ে যাবি আর কোনো কিছুই করার সুযোগই পাবি না। এরপরে দেখা যাবে এই বলে এই বলে দেখা যাবে পরশুরামকে বেডে শুইয়ে নেয় বলরাম। ঠিক তখনই
তখনই সেখানে আসে জিৎ মুখার্জি। জিৎ মুখার্জি বলতে থাকে, বুঝতে পারছি না কে আসছে বারবার এভাবে এভাবে একে একে সবাইকে মারছে। তবে কি পরশুরাম কোনোভাবে জীবিত? পরশুরাম কি কোনোভাবে জীবিত আছে যে এভাবে প্রতিশোধ নিচ্ছে? এরপরে দেখা যাবে এদিকে কর্ণ চ্যাটার্জি সৌরভের কলার ধরে বলতে থাকে, তোমাকে তোমাকে ওখানে রাখা হয়েছে কি কারণে? তুমি সামান্য এটুকু কাজ করতে পারছো না? এভাবে এভাবে মহিতোষ মজুমদারকে কে মারতে এলো? তোমার কোনো ধারণা আছে? তুমি তুমি বুঝতে পারছো মহিতোষ মজুমদার সবকিছু জানে। ও যদি মরে যায় তবে আমাদের হাত থেকে সমস্ত সমস্ত কিছু হারিয়ে যাবে। ও জানে যে ওকে কে মারতে এসেছিল, কে আমাদের শত্রু। তখনই তখনই সৌরভ বলে, আমি বুঝতে পারছি না আপনি আমার সঙ্গে এভাবে কেন কথা বলছেন? আমি তো ওখানেই ছিলাম, আমি ওখানে পাহারা দিচ্ছিলাম। তখনই জিৎ বলে, আসলে আসলে পাহারা দিচ্ছিল ওনারা, কিন্তু পাহারার ফাঁকে যে কখন ঢুকে গেছে বুঝতেই পারিনি। ওনাদের ওনাদের দ্বারা আসলে কিচ্ছু হবে না। ওনারা ওনারা কোনো কিছু এতটাই গুরুত্ব দেয় না, যার কারণে এই সব কিছু ঘটে যায়। যদি আজকে আজকে সেরকম কিছু হয়ে যেত, মহিতোষ মজুমদার যদি মরে যেত, তবে আমরা প্রমাণগুলো সবকিছু হারিয়ে ফেলতাম। কে বা কারা আমাদের মারতে চাইছে, আমাদের টিমকে একে একে শেষ করছে, আমরা সবটা জানতে পারতাম। আমরা নিজেরাও সতর্ক হতে পারতাম। এরপরে দেখা যাবে এ কথা শুনে সৌরভ বলে, আমি আমি সবকিছু ঠিকঠাক ভাবে করব। এবার পরে আমাকে সবকিছু ঠিকঠাক ভাবে করতে হবে। এরপরে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি বলে, সবকটা অপদার্থ, তোমাদের দিয়ে কোনো কিছু হবে না। এরপরে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি জিৎ মুখার্জির সামনে গিয়ে হাসতে থাকে আর বলতে থাকে, তটিনী গাঙ্গুলি, তোকে আমি কিছুতেই ছাড়বো না। তুমি আমার সঙ্গে অনেক অন্যায় করেছো, অনেক বড় অন্যায় করেছো, যার কারণে তোমাকে ছাড়ার কোনো প্রশ্নই উঠে না। আমি তোমাকে শেষ করে দেব। তুমি আমার রেপুটেশন, আমার সম্মান, আমার সবকিছু নষ্ট করে দিয়েছো, সবকিছু শেষ করে দিয়েছো। তবে আমি তোমাকে কি করে সুখে থাকতে দিই বলো? তোমার সবকিছু কি করে সুখে শান্তিতে রাখতে দিই? তখনই এ কথা শুনে দেখা যাবে জিৎ বলতে থাকে, একদম ঠিক বলেছেন। এরপরেই মেনান আসে। মেনানকে দেখে অবাক হয়ে যায় সবাই। বাবিন বলতে থাকে, এই ছেলেটাকে? তখনই দেখা যাবে কর্ণ চ্যাটার্জি বলে, ও আমার আরেকটি গুপ্তচর, তোমরা কেউ জানো না, তোমরা ভাবতে পারছো না ওকে। এই বলে মেনানের সামনে গিয়ে দাঁড়ায় কর্ণ চ্যাটার্জি। সেখানে গিয়ে বলতে থাকে, কি ব্যাপার মেনান, সবকিছু ঠিকঠাক আছে তো? তখনই মেনান বলে, হ্যাঁ স্যার, সবকিছু ঠিকঠাক আছে। আপনি যখন আমাকে কাজ শুরু করতে বলবেন আমি তখনই কাজটা শুরু করে দেব। তখনই দেখা যাবে কর্ণ চ্যাটার্জি সবকিছু বুঝিয়ে দিতে থাকে মেনানকে বলতে থাকে কিভাবে সমস্ত কিছু করতে হবে, কিভাবে তটিনী গাঙ্গুলিকে ফাঁসাতে হবে, তটিনী গাঙ্গুলির পরিবারকে ওই ফ্ল্যাট থেকে বের করতে হবে। সমস্ত কিছু শিখিয়ে দেয় কর্ণ চ্যাটার্জি আর বলতে থাকে, লোকজন সঙ্গে করে নিয়ে গিয়ে কাজগুলো করবে, একা একা যাওয়ার চেষ্টা করবে না। একা একা গেলে কিন্তু ঝামেলায় পড়ে যাবে। তাই বলছি কাউকে সঙ্গে নিয়ে তারপরে ওখানে যেও, বুঝতে পেরেছো? তখনই এ কথা শুনে মেনান বলতে থাকে, ঠিক বলেছেন স্যার, একদম চিন্তা করবেন না, আমি সমস্ত কিছু একদম নিজের হাতে সামলে নেব। আপনি ঠিক যেভাবে যেভাবে বলবেন ঠিক সেভাবেই করব। এরপরে দেখা যাবে তখনই এ কথা শুনে দেখা যাবে বাবিন বলতে থাকে, সত্যি আপনার মাথায় ব্রেন আছে বলতে হবে। আপনি যে এত ব্রেন নিয়ে কি করে থাকেন এটাই তো বুঝতে পারছি না। আপনার কথাগুলো সত্যি ভাবার মতো, দেখার মতো। আপনার কথাগুলো সত্যি অনেক অনেক সুন্দর। এরপরে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি হাসতে থাকে আর বলতে থাকে, আমাকে নিয়ে বিদ্রূপ করছো বাবিন, বিদ্রূপ করছো? তখনই কর্ণ চ্যাটার্জির কথা শুনে দেখা যাবে বাবিন বলে, না আমি কেন বিদ্রূপ করব। এরপরে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি জিতকে বলতে থাকে, আমাদের সমস্ত কিছু এবার নতুন করে সাজাতে হবে, সাজিয়ে নিজেদের খেলায় বসতে হবে, তা না হলে কিছুতেই হচ্ছে না। এরপরে দেখা যাবে এ কথা শুনে দেখা যাবে জিৎ মুখার্জি কর্ণ চ্যাটার্জির কাছে হাতজোড় করে বলতে থাকে, আমি বুঝতে পারছি যে আপনার মাথায় কিছু একটা কাজ করছে, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আমার মেয়েটার যেন কোনো ক্ষতি না হয়। আর তটিনীর ব্যাপার আমি জানতে চাই না, ওর যা খুশি আপনি করতে পারেন, আমার কোনো শখ বা ইচ্ছে কোনোটাই নেই। এরপরে দেখা যাবে এ কথা শুনে মেনান বলতে থাকে, স্যার, তবে আপনি যখন ফোন করবেন তখনই তো, তাই তো? তাছাড়া আর কখনো কাজ করতে হবে না। তখন এ কথা শুনে ছেলেটি বলতে থাকে, হ্যাঁ, কাজ করতে হবে না, ঠিক আছে। তুমি এখন চুপচাপ থাকবে। যেদিন কোর্টে হিয়ারিং হবে, তার আগের দিন রাত্রেবেলা এই সিনক্রিয়েটটা করবে, যাতে করে ওকে রাস্তায় নামানো যায়। এরপরে দেখা যাবে এ কথা শুনে অবাক হয়ে যায়
জিৎ মুখার্জি বলতে থাকে, সবটা কি ঠিকঠাক ভাবে হবে নাকি কোনো গন্ডগোল হবে? কোনো গন্ডগোল হলে কিন্তু ঝামেলায় পড়ে যাব। ঝামেলা কিন্তু আমি চাচ্ছি না। এখন আমি কোনো রকম কোনো ঝামেলায় নিজেকে জড়াতে চাইছি না কোনো রকম কোনো ঝামেলায় নিজেকে জড়িয়ে ফেলতে। তখন এই কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আপনি কেন ভয় পাচ্ছেন মিস্টার জিৎ মুখার্জি? ভয় পাবার তো কোনো কারণ নেই, ভয় পাবার কি আছে? এরপরে দেখা যাবে জিৎ বলে, না আমি ভয় পাচ্ছি না, কিন্তু কিন্তু একটু চিন্তা হচ্ছে। এরপরে দেখা যাবে তটিনী লাট্টুবিকুকে নিয়ে স্কুলে এলে তখনই লহরী তটিনীর হাতে টিসি পেপার ধরিয়ে দেয় আর বলতে থাকে, সরি তটিনী, আমার করার কিছু নেই। হসপিটাল থেকে যেটা ডিসিশন নিয়েছে সেটাই সত্যি। তোমাকে তোমাকে এই হসপিটাল থেকে তোমার বাচ্চাদেরকে নিয়ে যেতে হবে। তোমার বাচ্চাদের এই স্কুলে পড়ানো সম্ভব না। এখানে ওদেরকে পড়ানো যাবে না। উপর মহল থেকে চাপ আছে, সবকিছু করা হয়েছে। তখনই কর্ণ চ্যাটার্জি বলে, তোমার কারণে আমার ছেলেকে জেলে পাঠিয়েছিল।